প্রাণ ও প্রকৃতির ছিন্ন লাশের উপর রক্তাক্ত এক ভূগোলে দাঁড়িয়ে আজ পৃথিবী ও তার পরিবেশ। যখন চারধারের জলস্রোতগুলি তরপাচ্ছে, ঝিমিয়ে পড়ছে উড়ন্ত পাখির গান, লাগাতার বিষে আক্রান্ত মাটি আর শস্য দানার গভীরে তরপাচ্ছে দুঃসহ যন্ত্রণা। পরিবারের ধারণা যখন একেবারে ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠেছে, সমাজের সংজ্ঞায় যেখানে কেবলই মানুষের আদল, ভিন্ন মত বৈচিত্র্যের গ্রন্থিগুলি যখন আলগা হয়ে পড়ছে, মানুষ লাগাতার নানান কায়দায় প্রকৃতির সবকিছু অস্বীকার করে চলেছে। সরিয়ে দিচ্ছে প্রজাপতির ডানা, হিজলের ছায়া, বাঘের গর্জন কি শামুকের গতি। তৈরি হচ্ছে এক দীর্ঘ বিচ্ছিন্নতার বলয় আর প্রশ্নহীন সন্তাপ। প্রজাতি হিসাবে মানুষের যতটুকু সাধ্য, মানুষ তার চেয়ে বেশি দশাশয় হওয়ার মস্তানি মজবুত করছে। অকাতরে অস্বীকার করে যাচ্ছে তার চারপাশ, নিজের বাস্তু সংস্থান। অথচ প্রজাতি হিসাবে মানুষের অস্থি মজ্জা, রক্ত ঘাম কি মেধা ও কসরত সবই যে গড়ে ওঠে তার চারধারে নিত্য দিনের জগৎ ঘিরে। একে অস্বীকার করে কোনোভাবেই কি টিকে থাকা সম্ভব, নাকি টিকে থাকা যায়? রবীন্দ্রনাথ নিঃসন্দেহে তার চারধারের বাস্তু সংস্থান আর জগৎকে বুঝতে চেয়েছিলেন। আগলে থেকে অস্তিত্ব বিকাশের পথ খুঁজেছিলেন। নিজের সময়ের চারধারের বাংলায় রবীন্দ্রনাথের কারিগর। এখানকার জল, মাটি, বায়ু, কিরণ, গ্রাম, জনপদ, নদী কি নিম্নবর্গের জীবনাখ্যান তিনি বুঝতে চেয়েছেন। পাঠ করতে চেয়েছেন চারধারের বিকশিত জীবনের বৈচিত্র্য। আর চারপাশের এই পাঠশালায় তার মনন ও চিন্তা সূত্রকে বিস্তৃত করেছে তার সৃষ্টিশীলতার ভেতর দিয়ে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ চিন্তা, চারপাশের বাস্তু সংস্থানের ভেতর নিজের অস্তিত্বকে টের পাওয়া। আর তাই তিনি গেয়েছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। রবীন্দ্রনাথের সুরের গুরু গানে আছে, দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোল ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখাসে। কেবল দোলন চাপা নয়, জুঁই, নয়নতারা, কনক চাঁপা, ঝুমকোলতা এরকম প্রায় ৬৭ প্রজাতির তরুপল্লবের নাম আছে রবীন্দ্রনাথের ২৫০০ গানে। এসব উদ্ভিদ ও ফুলের নাম ৬৮৭ বার উল্লেখিত হয়েছে তার লেখায়। এছাড়াও তাঁর কবিতায় বর্ণিত হয়েছে প্রায় ১০৮ প্রজাতির উদ্ভিদের রূপকল্প। কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ, চিঠি, নাট্য কি চিত্রকলায় প্রেম ও প্রকৃতির নিবেদনে পরিবেশ চিন্তার জটিল এক বহুমুখী স্রোতে বহমান। এমনকি তার গড়ে তোলা প্রতিষ্ঠান শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনও মেলে ধরেছিল পরিবেশ ঘনিষ্ঠতার প্রশ্ন। স্থাপনা থেকে শুরু করে পাঠ পদ্ধতি, পাঠ্যসূচি কি গৃহীত কর্মসূচিগুলি। কিন্তু আমরা চলতি সময়ে কি দেখতে পাই? রবীন্দ্রনাথের সেই সব তরুপল্লবের কি দশা আজ এই বাংলায়? তার কতগুলি আজ নিজ ধারায় বিকশিত হওয়ার জায়গা বা কদর পেয়েছে? বরং বৃক্ষরোপণ কর্মসূচি বা গাছ লাগানোর রাষ্ট্রীয় কর্মসূচি এসব তরুপল্লবের দিকে নজর দেয়নি। জবরদস্তি করে দেশের প্রান্তর থেকে প্রান্তর ভরিয়ে দিয়েছে অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস, মাঞ্জিয়াম, সেগুন, শিশু, ইপিএল এর মতন নানা আগ্রাসী জাতের। রবীন্দ্রনাথের সেই জল ভরো ভরো আউশের ক্ষেত একেবারেই নিরুদ্দেশ হয়েছে। তথাকথিত সবুজ বিপ্লবের নামে কৃত্রিম সেচ আর রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয়েছে বহুজাতিক কোম্পানির পণ্য বিক্রির বাজার। রবীন্দ্রনাথ প্রকৃতির এই ব্যাকরণ শুধু উপলব্ধি করেননি বা তাঁর সৃষ্টির রূপকল্পে তুলে ধরেননি, নিজের যাপিত জীবনের চর্চাতেও এই পরিবেশ চিন্তার সূত্রপাত করেছেন। চিহ্নিত করেছেন সভ্যতার সংকট, যা কিনা পরিবেশ প্রশ্নের এক বহুমাত্রিক রাজনৈতিক পাঠ। বনকে বিনাশ করেই যে আজকের এই রগরগে উন্নয়ন দাঁড়িয়েছে তাও ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথের ভাষায়, যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান। ক্রমে সে যখন নগরবাসী হলো তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারালো। যে তার প্রথম সুহৃদ, দেবতার আতিথ্যে যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল, সেই তরুলতাকে নির্মমভাবে নির্বিচারে আক্রমণ করলে ইট কাঠের বাসস্থান তৈরি করবার জন্যে। আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বনলক্ষ্মী, তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করলে। মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজ। অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে
উর্বরতা দেয় তাকেই সে নির্মূল করছে। উন্নয়নের নামে একদিকে অরণ্যকে খুন আর দখল করা হয়, অন্যদিকে অরণ্য নির্ভর আদিবাসী ও বনজীবীদের অরণ্য নির্ভরতাকে পায়ে পিষে অস্বীকার করা হয় আজকের সভ্যতায়। রবীন্দ্রনাথ অরণ্যের সাথে অরণ্যচারী জীবনের সম্পর্ককে বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন অরণ্য জীবনের আহ্বান। আজ যখন চারিদিকে প্রাণ ও প্রকৃতি রক্তাক্ত, প্রতিবেশ ও বাস্তু সংস্থান লুণ্ঠিত, তখনই রাষ্ট্র তৈরি করছে পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়, তৈরি হয়েছে জাতিসংঘের নানা পরিবেশ দলিল ও ঘোষণা। জলবায়ু সংকটকে আজ এই নয়া উদারবাদী দুনিয়ার এক চরম বিপদ হিসাবে দেখা হচ্ছে। তৈরি হচ্ছে নানা রাজনৈতিক দরবার ও বাণিজ্যিক কারবার, কিন্তু তারপরও এর ভেতরে কিন্তু দুনিয়া জুড়ে নিম্নবর্গ টিকে আছে, নিজেদের রক্ত ঘামে তরতাজা রাখছে এক অবিরল মাতৃ দুনিয়া। কিন্তু সমস্যা হলো নিম্নবর্গের এই চারপাশকে আগলে রাখবার এবং বাস্তু সংস্থান ভিত্তিক জীবন দর্শনকে কখনোই গুরুত্ব দেয়নি রাষ্ট্র বা এজেন্সি। রবীন্দ্রনাথ এই ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম, কারণ তিনি চারপাশকে আগলে চারধারের শিক্ষাকেই তাঁর সৃষ্টিময়তায় প্রকাশ করেছেন। সভ্যতার এই সংকটে এখনো প্রকৃতি ঘনিষ্ঠ দেশের নিম্নবর্গই আমাদের বেঁচে থাকবার শক্তি ও রসদ যোগায়। রবীন্দ্রনাথ তাঁর আত্মশক্তি প্রবন্ধে বলেছেন, আমরা লোভবশত প্রকৃতির প্রতি ব্যভিচার যেন না করি। উপকরণের বিরলতা, জীবনযাত্রার সরলতা আমাদের দেশের নিজস্ব, এখানেই আমাদের বল, আমাদের প্রাণ, আমাদের প্রতিজ্ঞা। আজ এক গভীর ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা মাতৃ দুনিয়ার বুকে নিজের অস্তিত্বকে টের পাওয়ার জন্য আমাদের নতুন প্রজন্মকে প্রতিজ্ঞা করতে হবে, কারণ রাষ্ট্র বা এজেন্সি এই উপলব্ধির জন্য নিজের কলিজা বা মনোযোগ কোনোটাই প্রস্তুত করতে পারেনি। ছিন্নপত্রে রবীন্দ্রনাথ বলেছেন, এক সময় যখন আমি এই পৃথিবীর সঙ্গে এক হয়েছিলাম, যখন আমার ওপর সবুজ ঘাস উঠত। আসুন এই সংকটাপন্ন প্রতিবেশ পরিস্থিতিতে এক রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তার পদ্ধতি ও সূত্রগুলি জানা বোঝার চেষ্টা করি। একবার জীবনকে উপলব্ধি করে নদীর চোখে, গাছের হয়ে বা মাটির গভীর থেকে